হাই স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভৌগোলিক আর ভূগোল শিক্ষা ক্লাসরুমে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয়ভিত্তিক আলোচনা এবং টিকা সমূহ যা আলোচনা করবো, আশা করি তোমরা সকলে খুব মন দিয়ে শুনবে। আমি তোমাদের সঙ্গে আছি সুমন পাল। তো শুরু করছি আজকের বিষয়ভিত্তিক আলোচনা। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভৌগোলিক আর ভূগোল শিক্ষা ক্লাসরুমে দ্বাদশ শ্রেণীর জন্য আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভৌমজল, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার। এই ভৌমজল কি বা কাকে বলে, অর্থাৎ এর সংজ্ঞা, এর উৎস অর্থাৎ এটি কোথা থেকে এসেছে এবং এর নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো। আজকে আমরা এই ভিডিওতে এগুলি বোঝার চেষ্টা করব এবং এর সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করব এবং এর পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করব। তো দেখো, ভৌমজল অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার এটা কি, এটা জানতে গেলে সবার আগেই আমাদের যে সম্পর্কে জানতে হবে, অর্থাৎ এই দেখো একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে মৃত্তিকার বিভিন্ন স্তর। মৃত্তিকার এই বিভিন্ন স্তরগুলির সম্পর্কে যদি আমরা বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি, তাহলে অতি সহজেই ভৌমজল কি সেটা আমরা সম্পর্কে জানতে পারবো। তো দেখো, ভৌমজল কি সেটা বলতে গেলে এই যে মৃত্তিকার স্তরগুলির সম্পর্কে আমরা বলছি, তোমরা অনায়াসে দেখতে পাচ্ছ উপরে একটা স্তর রয়েছে, মৃত্তিকা জলস্তর একে বলা হয়, এটাকে মৃত্তিকা বায়ুস্তর বলা হয়, এটাকে কৈশিক স্তর বলা হয়। এই যে তিনটি স্তর আছে, এই তিনটি স্তরকে একত্রে বলা হয় অসম্পৃক্ত স্তর। অর্থাৎ মৃত্তিকা জলস্তর, মৃত্তিকা বায়ুস্তর এবং কৈশিক স্তর, এই তিনটি স্তর মিলে একত্রে কি আমরা বলছি অসম্পৃক্ত স্তর বা ভাদস স্তর। আর তার নিচে একটি স্তর রয়েছে, সেটা হচ্ছে সম্পৃক্ত স্তর, অর্থাৎ যেখানে জলটা এসে সঞ্চিত হয় সেই জায়গাটাকে আমরা বলছি সম্পৃক্ত স্তর বা ফ্রিয়েটিক স্তর। আর একেবারে যেটা নিচে রয়েছে সেটা হচ্ছে অপ্রবেশ্য শিলাস্তর, অর্থাৎ কিনা যে শিলার মধ্যে দিয়ে জল ভূ অভ্যন্তরে কখনোই প্রবেশ করতে পারে না। আর যদি ভূ অভ্যন্তর ভাগে এরকম অপ্রবেশ্য শিলাস্তর থাকে, তবে তার উপরেই কিন্তু এই ভৌমজলের সঞ্চয় ঘটে। অর্থাৎ অপ্রবেশ্য শিলাস্তরের উপরে যে জলের সঞ্চয় ঘটে তাকে আমরা বলি ভৌমজল। তবে কি হয় দেখো, এই স্তরগুলির সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করি, তাহলে কি মৃত্তিকার জলস্তর অর্থাৎ একেবারে মৃত্তিকার উপর স্তর, যার উপর দিয়ে আমরা হাঁটাচলা করি, কৃষিকাজ করি, গাছ থাকে, বাড়িঘর হয়, বিভিন্ন কলকারখানা স্থাপিত হয়। মূলত কর্পোরেট এরিয়া ধরা যাবে না, অর্থাৎ যেখানে বিভিন্ন বসতি ফসতি আছে সেই সমস্ত অঞ্চলে এটা খুব একটা হয় না। ফাঁকা উন্মুক্ত প্রান্তরে এটা খুব ভালো হয় এবং ভৌমজল সঞ্চয়ের বিশেষ সুবিধা লক্ষ্য করা যায়। তো দেখো, এই যে গাছের শিকড় অর্থাৎ যার যে শিলাস্তরটির মধ্যে থাকে তাকে আমরা মৃত্তিকা জলস্তর বলি। অর্থাৎ কিনা দেখো, ছোট ছোট কণা আকারে থাকে এগুলি। অর্থাৎ যখন কোনো বৃষ্টিপাত হয়, তুষারপাত হয় বা তুষারগলা জল হয়, সেগুলি যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায়, তখন আস্তে 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 এর মধ্যে কিন্তু চুয়ে যায়। অর্থাৎ এই যে মৃত্তিকার কণাগুলি থাকে এর মধ্যে কিন্তু জল থাকে। অর্থাৎ এই মৃত্তিকার কণা অর্থাৎ প্রত্যেকটা মৃত্তিকার কণার গায়ে একটা জল গোল আকার এরকম লেগে থাকে। যেই স্তরের মধ্যে প্রত্যেকটি কণার মধ্যে একেবারে উপরের স্তরের মধ্যে এরকম অবস্থা থাকে বলে জল, একে আমরা বলি মৃত্তিকা জলস্তর। তারপরে যে স্তরটা পাবো আমরা মৃত্তিকা বায়ুস্তর। এখানে মৃত্তিকার কণাগুলি একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে, একটু দূরে দূরে, অর্থাৎ মৃত্তিকার কণাগুলি আয়তনে একটু বড় বড় হয়ে থাকে, বোঝা গেছে? তো ওই বড় বড় হওয়ার কারণে মৃত্তিকা কণাগুলির মধ্যে একটা গ্যাপ থাকে, এরকম ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা স্তরের মধ্যে বায়ু পূর্ণ থাকে, তাই এই স্তরটাকে আমরা বলি মৃত্তিকা বায়ুস্তর। আর একেবারে যে নিচে এই অসম্পৃক্ত স্তরের যে তৃতীয় স্তরটি পাবো সেটা হচ্ছে আমরা কৈশিক স্তর, যেটা কিনা সম্পৃক্ত স্তরের উপরে অবস্থান করে। আর তুমি দেখতে পাচ্ছ এর মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে ছোট ছোট নালিকার মতো করে দেওয়া আছে। কেন কি, এইখানে যখন জলের প্রচন্ড চাপ বাড়ে তাকে আমরা বলি উদস্তৈতিক চাপ, তখন এখানে কিছু কিছু ফাটল ধরে। অথবা যদি উপরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত না হয়, পক্ষান্তরে সূর্যের তাপ অত্যন্ত বেশি থাকে, তাহলে কিন্তু এই শিলারন্ধ্রের মধ্যে দিয়ে তাপ ভূ অভ্যন্তর প্রবেশ করে এখানে যে জলটা থাকে তাকে উষ্ণতা বাড়িয়ে তোলে। ফলে এখান থেকে কিছু পরিমাণ জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে উঠতে শুরু করে। এই যে জল উপরের দিকে উঠতে শুরু করে, যখন অভিকর্ষজের বিপরীত দিকে যায়, তখন তাকে আমরা বলি কৈশিক প্রক্রিয়া। বিষয়টা কি হয় দেখো, কৈশিক প্রক্রিয়া তোমরা ছোটবেলাও পড়েছো। ছোটবেলা আমরা পড়েছি যে উদ্ভিদগুলি থাকে, উদ্ভিদ তার শিকড়ের সাহায্যে মাটির তলা থেকে জল শোষণ করে, তাই না? জল শোষণ করে এক
একটা প্রক্রিয়ার মাধ্যমে জাইলেম বাহিকাতে পাতায় পৌঁছে দেয়। তাহলে এই যে প্রক্রিয়ার মাধ্যমে জল শোষণ করে তাকে আমরা বলি কিন্তু কৈশিক প্রক্রিয়া, অর্থাৎ কিনা নিচের জল যখন উপরের দিকে উঠে আসে তখন তাকে আমরা বলি কৈশিক প্রক্রিয়া। তেমনি এই ভূ অভ্যন্তরে যে ভৌম জলটা থাকে সেখানে যখন উত্তাপ বেড়ে যায় বা বাষ্পীভবনের হার বাড়ে তখন কিছু পরিমাণ জল উপরের দিকে উঠে এরকম নালিকার সৃষ্টি করে, এগুলিকে আমরা বলি কৈশিক নালিকা। আর এই স্তরটাকে আমরা বলি কৈশিক স্তর। এই স্তরের মধ্য দিয়ে জল চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে প্রবেশ করে, অর্থাৎ উপরে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টির জল, তুষার গলা জল, নদী থাকলে তার জল, কোনো জলাশয় থাকলে তার জল আস্তে আস্তে চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। প্রবেশ করে নিচে কোনো অপ্রবেশ্য শিলাস্তর পেলে তার উপরে ওই জলটা এসে সঞ্চিত হয়। সঞ্চিত হয়ে যে জল ভাণ্ডার গড়ে তোলে তাকে আমরা ভৌম জল বলে থাকি। অর্থাৎ কিনা সংজ্ঞাটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, সংজ্ঞাটা আমি আরো একটু পরে বলবো। তবে স্তরগুলি সম্পর্কে দেখো আমরা একটা সম্যক জ্ঞান পাচ্ছি, ধীরে ধীরে আমরা বুঝতে পারছি যে মৃত্তিকার তলে বা নিচের দিকে, ভূপৃষ্ঠের নিচের দিকে যে জলবাহী স্তরগুলি থাকে সেগুলি কিভাবে অবস্থান করে। তবে এই যে সম্পৃক্ত স্তরের জল সর্বদাই কিন্তু একই লেয়ারে থাকে না, এই একটা নির্দিষ্ট লেয়ার বা পৃষ্ঠে থাকে, তাকে জল পৃষ্ঠ বলা হয় থাকে। এখানে যদি ধরি এই পৃষ্ঠ অব্দি জলটা রয়েছে একে আমরা জল পৃষ্ঠ বলি। এই জল পৃষ্ঠ কিন্তু সবসময় একই জায়গায় থাকে না বা একই গভীরতায় থাকে না, এটা কখনো কখনো উপরের দিকে উঠে যায় আবার কখনো কখনো নিচের দিকে নেমে যায়। যখন ভৌমজলের পরিমাণ বেড়ে যায় তখন এই জলপিট স্তর কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে যেতে পারে। আবার যখন শুষ্ক ঋতু থাকে অর্থাৎ গ্রীষ্মকাল ধরতে পারে, যখন দাবদাহ উষ্ণতা থাকে তখন কিন্তু বাষ্পীভূত হওয়ার কারণে জলস্তর কিছুটা নিচে নেমে যায়, অর্থাৎ ভৌম জলপিট কিছুটা নিচের দিকে নেমে কিন্তু অবস্থান করে। তাহলে এবার দেখো এইটাকে খুব সুন্দর করে বড় করে এখানে দেখানো আছে যে এখানে কি ঘটনা ঘটছে বা কিভাবে ভৌমজল সৃষ্টি হচ্ছে বা কাকে বলে সেই সংজ্ঞাটা সম্পর্কে এবার আমরা সম্যক জ্ঞান নেবো। দেখো এখানে আমরা বৃষ্টিপাত দিয়েছি, এখানে পাহাড় পর্বত রয়েছে, এখানে পাহাড় পর্বত থেকে জল, তুষার গলা জলের সৃষ্টি হয়, সেটা নদী আকার এখান থেকে প্রবাহিত হয়। বৃষ্টির জল এর উপর দিয়ে, যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে এরকম বিভিন্ন জল প্রবাহিত হয় তখন তাকে আমরা বলি পৃষ্ঠ প্রবাহ বা রান আপ। পৃষ্ঠ প্রবাহ রূপে এই জল যখন প্রবাহিত হয়ে যায় নদীর দ্বারা বা বৃষ্টিপাতের জল এবং অন্যান্য বিভিন্ন তুষার গলা জল, এভাবে যখন পৃষ্ঠ প্রবাহে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায় তখন এই যে মৃত্তিকার জলস্তর রয়েছে একেবারে উপরে বলছে, ওই মৃত্তিকা কণাগুলি কিন্তু তার পাশে জলটাকে আটকে নেয়, অর্থাৎ তার গায়ে লাগিয়ে নেয় এবং কিছুটা পরিমাণে সম্পৃক্ত হয়ে যায় ওই কণাগুলি। তখন কি হয়, ওই জল আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে চোয়াতে শুরু করে। আর এই মৃত্তিকা কণাগুলির মধ্যে যে ফাঁক থাকে সেগুলি দিয়ে আস্তে আস্তে চোয়াতে 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 নিচের দিকে চলে আসে, এই অপ্রবেশ্য শিলাস্তরের উপর সঞ্চিত হতে থাকে। অর্থাৎ তখনই তাকে আমরা কিন্তু ভৌম জলস্তর বলে থাকি। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম সেটাই এখানে আরো ডিটেলসে বলা আছে। তাহলে সংজ্ঞা কি বলতে পারি, যে আবহাওয়াগত বিভিন্ন জল বা ভূপৃষ্ঠের জল যখন পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়, অর্থাৎ বৃষ্টির জল, তুষার গলা জল, নদী প্রবাহের জল, কোনো জলাশয়ের জল যখন পৃষ্ঠ প্রবাহ রূপে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে থাকে তখন মৃত্তিকা কণার মধ্য দিয়ে সেই জল চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে। মূলত অভিকর্ষ যে টানে এটা নিচের দিকে প্রবেশ করে, বোঝা গেছে? অভিকর্ষ যে টানে নিচের দিকে প্রবেশ করে যখন কোনো অপ্রবেশ্য শিলাস্তরের উপরে সেই জলটা সঞ্চিত অবস্থায় থাকে তখনই তাকে আমরা ভৌমজল বলি। অতি সহজে আমরা বুঝতে পারলাম তাহলে ভৌমজলটা কি। তাহলে এই যে ভৌমজল এটা কিভাবে আসলো সেটা তো আমরা বুঝলাম। দেখো বৃষ্টিপাতের দ্বারা এসছে, তুষার গলা জলের দ্বারা আছে, এছাড়াও ভূ অভ্যন্তরে এই ভৌমজলটা নানাভাবে সঞ্চিত হতে পারে। কারণ আমি তুমি নিশ্চয়ই পাইপ দিয়ে জল ওখানে প্রবেশ করাই না, প্রকৃতিগতভাবেই কিন্তু এখানে জলের সঞ্চয় ঘটে। তাহলে এবার আমাদের জানতে হবে এই যে ভৌম জলটা যেটা কলের সাহায্যে আমরা উপরের দিকে তুলি, পাইপ প্রবেশ করে দিলে কল পাম্প করলে জল উপরের দিকে উঠে আসে, সেই জলটাই কিন্তু ভৌম জল। এটা বোঝার সাথে তোমাদের বললাম। তাহলে সেই জলটাই যে এত পরিমাণে জল আমরা তুলছি, দেখো প্রতিনিয়ত কৃষিকাজ করার জন্য কত পরিমাণে জল তোলা হচ্ছে, জলসেচ করার জন্য কলকারখানা জল তোলা হচ্ছে, আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপের জন্য কলের সাহায্যে আমরা কত জল তুলছি, কূপের সাহায্যে কত জল তুলছি, নলকূপের সাহায্যে কত জল তুলছি। এই যে জলগুলি তোলা হচ্ছে তাহলে একটা সময় তো এই জলটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ হয় না, কারণ জলচক্র বলে একটা বিষয় আছে, জল তো চক্রাকারে আবর্তিত হয়, তাই এই জল কখনো শেষ হয় না। কিন্তু কখনো কখনো কোনো রিপোর্টে দেখা গেছে কিছু কিছু অঞ্চলের ভৌম জলস্তর পূর্বে যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু এখন অনেকটাই নিচে নেমে গেছে, যেটা আমাদের কাছে বড্ড সংকটের বিষয়। তাই এ সম্পর্কে জ্ঞান থাকা কিন্তু আমাদের দরকার এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমাদের আসার মতো প্রশ্ন। এই কারণেই আমি বলছি, কারণ এই ভৌমজল নিয়ে বর্তমানে যে গবেষণার রিপোর্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ভৌম জলস্তর দিন দিন কমে যাচ্ছে। আর কেন কমে যাচ্ছে তার কারণ তো আমরা জানি, এত হারে আমরা জল
জলটাকে উপরে ফেলছি কিন্তু ভূ অভ্যন্তরে জল চোয়ানোর কোনো জায়গা আমরা করে দিচ্ছি না, যার কারণে এই সমস্যা। তাই কিন্তু এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, সবসময় সতর্ক থাকবে। যেগুলো আমাদের একেবারে হাতে কলম আমরা দেখতে পাই, যে বিষয়গুলো নিয়ে প্রচুর আলোচনা হয়, যেটা আমাদের কাছে একটা মূল্যবান সম্পদ, সেগুলো ধীরে ধীরে বিনষ্ট হচ্ছে, এরকম টাইপ যেগুলো সংরক্ষণ করতে হবে, সেই ধরনের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় বেশি আসে। তাহলে এটা সেই ধরনেরই একটা প্রশ্ন, যেটা কিন্তু আমাদের কাছে একটা বড় সংকটের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কোনো কোনো রাজ্যে তো জল পাওয়া যায় না, তোমরা জানো, খবরে দেখতে পাও কত দূর থেকে সেই জলটাকে আনতে হয়। তাহলে চলে আসি এবার এই যে ভৌম জলটা, কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে যাই, যে এই যে ভৌম জলটা ভূ অভ্যন্তরভাগে সঞ্চিত হচ্ছে, তার উৎসগুলি কি কি ভাবে এগুলি সঞ্চিত হয়। তাহলে তার উৎস দেখো, প্রথম বলছে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। তোমরা শব্দের মধ্যেই উত্তর পেয়ে যাচ্ছ, আবহিক জল বা মিটিওরিক ওয়াটার, আবহাওয়া। অর্থাৎ কিনা যে জলটা আবহাওয়া থেকে আসে। তাহলে আমি যদি এটা ভূপৃষ্ঠের উপরিভাগ ধরি, আর সেখানে যদি কোনো বৃষ্টিপাত হয়, আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে বৃষ্টিপাত একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই যে বৃষ্টির জলটা হবে, সেই বৃষ্টির জলটা যখন এখান থেকে পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়ে যাবে, তখন মৃত্তিকা কণার মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে এটা ভূ অভ্যন্তরে প্রবেশ করে। কার টানে? না অভিকর্ষজের টানে। যখন অভিকর্ষজের টানে এই জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং অপ্রবিশ্য শিলাস্তরের উপরে গিয়ে সঞ্চিত হয়ে ভৌম জলস্তর গঠন করে, তখন তাকে আমরা বলি আবহিক জল। অর্থাৎ সেই ভৌম জলটা আবহাওয়া থেকে এসছে বলে এর নামকরণ হয়েছে আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। তাহলে আবহাওয়া থেকে প্রাপ্ত জল যখন ভৌম জল আকারে সঞ্চিত হয়, তখনই তাকে আমরা বলি আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। না কিসা থেকে আসে? এই তুষারপাত হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। সেই জল চুইয়ে চুইয়ে ভূ অভ্যন্তরে গিয়ে যে জলের সঞ্চয় ঘটায় বা যে ভৌম জলের সঞ্চয় ঘটায়, তাকে আমরা বলি আবহিক জল বা মিটিওরিক ওয়াটার। এবার কি বলছে দেখো, দ্বিতীয়ত সহজাত বা জন্মগত জল। জন্মগত জল মানে যে জল শিলা সৃষ্টির সময় সৃষ্টি হয়েছিল, তাকে আমরা বলবো জন্মগত। অর্থাৎ কিনা যদি আমরা সমুদ্রের তলদেশে চলে যাই, এখানে যদি আমরা একটা সমুদ্রের তলদেশ আঁকার চেষ্টা করি, দেখো এটা যদি জলের উপরিভাগ ধরি, আর এখানে যদি নদী এসে মিলিত হয় বা অন্যান্য জলাশয়, হ্রদ ইত্যাদি সে মিলিত হয় সমুদ্রের মোহনা অঞ্চলে, নদীর মোহনা অঞ্চলে, তাহলে এইখানে নদীবাহিত বিভিন্ন নুড়িবালি পলি এবং অন্যান্য জলাশয়ের জল এখানে যখন এসে পড়বে, অর্থাৎ নুড়িবালি কণা কাকর যখন স্তরে স্তরে সঞ্চিত হবে সমুদ্রের তলদেশে, যখন এই যে স্তরে স্তরে সঞ্চিত হয়, তাকে আমরা বলি পাললিক শিলা। তাহলে এই পাললিক শিলা যখন সমুদ্রের তলদেশে বা কোনো হ্রদের তলদেশে বা জলাশয়ের তলদেশে সঞ্চিত হয়, তখন এই শিলাকণার গায়ে কিন্তু কিছু পরিমাণ জল সঞ্চিত অবস্থায় থেকে যায়। এই যে শিলা সৃষ্টির সময় বা জন্মের সময় এই জলটা শিলার মধ্যে থেকে যায় বলে একে জন্মগত জল বা সহজাত জল বলা হয়ে থাকে। আর তৃতীয়ত বলছে ম্যাগমাটিক জল বা উৎসন্ধ জল। একেবারে ভূ অভ্যন্তরে অনেক গভীরে চলে গেলে, আমাদের এই ভূপৃষ্ঠ থেকে যদি আমরা অনেক গভীরে চলে যাই, তাহলে আমরা শিলামণ্ডল ভেদ করে পাবো গুরুমণ্ডল, যেখানে ম্যাগমার প্রচুর পরিমাণে সঞ্চয় রয়েছে, তাই না? ওই ম্যাগমার উপরে একটা জায়গায় জল কিছু পরিমাণে থাকে, বুঝে গেছে? এই অতি গভীরে যে জলটা সঞ্চিত অবস্থায় থাকে, এবং পরবর্তীকালে যখন ভূপৃষ্ঠে ফাটল দেখা দেয়, এরকম যখন ফাটল দেখা দেয়, এই ফাটল বরাবর কিন্তু এই ম্যাগমাগুলো বাইরে বেরিয়ে আসে। এই ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে, তখন কিন্তু তার সাথে কিছু পরিমাণ অতি গভীরের জল বাইরে বেরিয়ে আসে। তাহলে এই ম্যাগমার সাথে যে জলটা বাইরের দিকে বেরিয়ে আসে, তাকে আমরা বলি ম্যাগমাটিক জল। আর এই জল এমনিতে কিন্তু কখনো বাইরে বেরোতে পারে না, একমাত্র অগ্নুৎপাত ঘটলে বা ভূপৃষ্ঠে প্রবল ফাটল দেখা দিলে তবেই অগ্নুৎপাতের সময় বা তার আগে, অগ্নুৎপাত কি হওয়ার কিছু আগে এই জলটা বাইরে বেরিয়ে আসে। শুধুমাত্র অগ্নুৎপাতের সময় এই জলটা বাইরে প্রথমবার বাইরে বেরিয়ে আসে বলে একে আমরা নাম দিয়েছি উৎসন্ধ জল। এমনিতে এই জল কখনোই বাইরে বেরোতে পারবে না, শুধুমাত্র অগ্নুৎপাতের সময় এই জল ম্যাগমার সাথে বাইরে বেরোয়, প্রথমবার ভূপৃষ্ঠে আত্মপ্রকাশ করে, তাই একে আমরা উৎসন্ধ জল বলি। অর্থাৎ ম্যাগমার সাথে যে জলটা বেরোয় তাকে আমরা বলি ম্যাগমাটিক জল। যেহেতু সেটা ভূপৃষ্ঠে প্রথমবার বাইরে বেরিয়েছে, তাই তাকে বলা হয় উৎসন্ধ জল। এছাড়াও আমরা আর এক প্রকার জল পাবো ভূ অভ্যন্তরে, যেখানে ভৌম জলের সঞ্চয় ঘটায়, সেটা হচ্ছে সামুদ্রিক জল। সামুদ্রিক জলটা কিভাবে হয় দেখো, আমরা যদি এরকম একটা ছবি দেখি, এরকম যদি দেখি, আর এখানে যদি কোনো সমুদ্র থেকে থাকে, তাহলে এই সমুদ্রের জলটা চুয়ে চুয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না? অবশ্যম্ভাবে প্রবেশ করবে। এই শিলারন্ধ্রের মধ্যে যদি জল প্রবেশ করে, আর এখানে যদি কোনো নিচে অপ্রবিশ্য শিলাস্তর থাকে, তাহলে সেখানে কিন্তু সেই জলটা সঞ্চিত অবস্থায় থাকে। এই যে জলটা আসছিল, অর্থাৎ সমুদ্র থেকে যে জল এসে ভৌম জলের সঞ্চয় ঘটায়, তাকে আমরা বলি সামুদ্রিক জল। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম, সবার প্রথম থেকে আরো একবার যাই, ভৌম জলের সংজ্ঞা। ভৌম জল কি না, পৃষ্ঠ প্রবাহ রূপে যখন জল প্রবাহিত হয়ে যায় বিভিন্নভাবে, সেটা বৃষ্টিপাতের জল হতে পারে, তুষার গলা জল হতে পারে, নদীর থেকে যে জল হতে পারে, বিভিন্ন জলাশয়ে যে জলগুলি সঞ্চিত থাকে তার জল, যখন মৃত্তিকার রন্ধ্রের দ্বারা
ভিতর দিয়ে আস্তে আস্তে অভিকর্ষজ টানে ভূ অভ্যন্তরে প্রবেশ করে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে সঞ্চয় ঘটায়, তখন থেকে আমরা বলি ভৌমজল। আর এই ভৌমজলের উৎসগুলি একে একে বলে আবহবিক জল, অর্থাৎ বৃষ্টিপাত ও তুষার গলা জল যখন ভূ অভ্যন্তরে গিয়ে সঞ্চয় ঘটায় তখন তাকে আমরা বলি আবহিক জল বা মেটিওরিক ওয়াটার। পাললিক শিলা যখন কোনো হ্রদ বা সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় তখন সেই শিলা সৃষ্টির সময় তার মধ্যে কিছু পরিমাণ জল সঞ্চিত অবস্থা থেকে যায়, তাকে আমরা বলি সহজাত বা জন্মগত জল। আর একেবারে গভীরে ভূ অভ্যন্তর ভাগের অতি গভীরে যে জলটা সঞ্চিত অবস্থায় থাকে সেটা ম্যাগমা যখন ভূ অভ্যন্তরের অগ্নুৎপাত যখন ঘটে, ভূপৃষ্ঠের ফাটল বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, তার সাথে এই জলটা অতি উত্তপ্ত অবস্থায় বাইরে বেরিয়ে এসে তাকে আমরা বলি ম্যাগমাটিক জল। আর এই জল এমনিতে কখনো বাইরে বেরোতে পারে না, শুধুমাত্র অগ্নুৎপাত ঘটার সময় এই জল প্রথম বাইরে বেরিয়ে আসে বলে কি উৎসন্ধ জলও বলা হয়ে থাকে। আর সমুদ্রের জল ছুঁয়ে ছুঁয়ে ভূ অভ্যন্তরে গিয়ে ভৌমজলের সঞ্চয় ঘটালে তাকে আমরা সামুদ্রিক জল বলি। অর্থাৎ এই চারটি উপায়ে ভূ অভ্যন্তরে ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি করে। এর সাথে আমরা আজকে বলেছিলাম যে তিনটে বিষয় আলোচনা করব। একটা হচ্ছে ভৌমজলের সংজ্ঞা, সেটা আমরা অতি সহজে বুঝতে পেরেছি সংজ্ঞাটা কি। ভৌমজল উৎস, কোথা থেকে ভূ অভ্যন্তরে ভৌমজলের সঞ্চয় ঘটে সেগুলি সম্পর্কে জানলাম। এবার যেটা আমরা আলোচনা করবো এর নিয়ন্ত্রকগুলি আলোচনা করব। এগুলো যদি পরীক্ষা ধরো নম্বর হিসাবে এটা 2 ধরতে পারো, এটাকে 2 বা 3, কখনো কখনো আসে 2 বা 3 ধরতে পারো। আর এর নিয়ন্ত্রক কিন্তু 5/4 নম্বরের জন্য পরীক্ষায় দিতে পারে। তাহলে এর নিয়ন্ত্রকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভৌমজলের নিয়ন্ত্রক আসলে কি? ভৌমজলের নিয়ন্ত্রকে আমি আগেই বলছিলাম, দেখো এই যে ভৌমজলটা, এই যে ভৌম জলপিটটা আছে সেটা কখনো ওঠা নামা করে, অর্থাৎ কখনো বেশি পরিমাণ হয়, কোথাও কম হয়। এই ভৌমজলের পরিমাণ কিন্তু সব জায়গায় সমান থাকে না। আমি যদি মরু অঞ্চল বলি আর আমাদের এই আর্দ্র অঞ্চল যেখানে প্রচুর বৃষ্টিপাত হয় সেই দুটো অঞ্চল ধরি, স্বাভাবিকভাবেই তোমরা বুঝতে পারবে মরু অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ, উত্তাপের পরিমাণ অতি বেশি এবং ওখানে গাছগাছালি অর্থাৎ ওখানে ভৌমজলের পরিমাণ কিন্তু খুবই কম পরিমাণে আসে। কিন্তু পক্ষান্তরে আমাদের এখানে ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি। তোমাকে যদি বলা হয় মরুভূমিতে পাইপ খুঁড়তে এবং সেখান থেকে জল তুলতে, সেটা অদৃষ্টের চালে চল হবে, তাই কিনা? ওখানে হাজারো পাইপ প্রবেশ করলেও জল পাবো কিনা সন্দেহ আছে। অথচ আমাদের এই অঞ্চলগুলিতে কিন্তু 2-1টা পাইপ প্রবেশ করলে অনায়াসে জল কল থেকে বাইরে বেরিয়ে আসবে। তাই এই ভৌমজলের পরিমাণ কিন্তু সর্বত্র সমান থাকে না, কোথাও কম থাকে আবার কোথাও বেশি থাকে। তাহলে এই নিয়ন্ত্রক মানেই হচ্ছে ভৌমজলের পরিমাণ, কোথাও কম আর কোথাও বেশি হয় কেন, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। চলো তো দেখি সেই আলোচনায় আমরা কি পাই ভৌমজলের নিয়ন্ত্রকে। তো দেখো ভৌমজলের নিয়ন্ত্রকের প্রথম পয়েন্ট যেটা দেওয়া আছে বৃষ্টিপাতের পরিমাণ আর স্থায়িত্ব। স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে যদি কোনো একটা জায়গায় যদি এরকম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর বৃষ্টিপাতটা বেশি সময় ধরে হয়, স্থায়িত্ব সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখানে, বোঝা গেল? যেমন বৃষ্টিপাত অত্যধিক পরিমাণে হবে এবং বেশি সময় ধরে যদি বৃষ্টিপাত হয়, তাহলে এই বৃষ্টির জল যখন এরকম পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়ে যাবে তখন এই মৃত্তিকা কণার মধ্য দিয়ে জলটা ভূ অভ্যন্তরে প্রবেশ করবে, অনায়াসে প্রবেশ করবে এবং অভিকর্ষজের টানে সেটা নিচের দিকে প্রবেশ করতে বাধ্য। এবার এই যত বেশি সময় ধরে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, যদি প্রচুর বৃষ্টিপাত এবং অনেক সময় ধরে হয় তাহলে পক্ষান্তরে একইভাবে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ার কারণে ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি হবে। কিন্তু যদি পার্শ্ববর্তী আমি কোনো একটা অঞ্চল ধরি যেখানে বৃষ্টিপাত অতি সামান্য পরিমাণে এবং কম সময় ধরে হয়, তাহলে কিন্তু সেখানে চোয়ানো অর্থাৎ জল ভূ অভ্যন্তরে খুব একটা চোয়াবে না, ভৌম জলস্তরে কিন্তু খুব একটা বেশি গড়ে উঠবে না। তাহলে আমাদের ভারতবর্ষ বা পৃথিবীর সমস্ত জায়গায় যদি লক্ষ্য করো বৃষ্টিপাতের পরিমাণ কি সর্বত্র সমান? অবশ্যম্ভাবী নয়। কোথাও বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয়, যেমন নিরক্ষীয় অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং প্রতিদিন বিকেলে প্রায় বৃষ্টিপাত হয় এবং অধিক সময় ধরে হয়। তাই কিন্তু নিরক্ষীয় অঞ্চলগুলিতে ভৌমজলের পরিমাণ কোথাও কোথাও যেখানে বৃষ্টিপাত বেশি হয় প্রচুর পরিমাণে হয়। আর পক্ষান্তরে যেখানে মরু অঞ্চল, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, সেখানে কিন্তু ভৌমজলের পরিমাণও কম হয়। তাহলে দেখো যেখানে বৃষ্টিপাত বেশি সেখানে ভৌমজলের পরিমাণ বেশি এবং বেশি সময় ধরে হয় সেখানেই ভৌমজলের পরিমাণটা বেশি হয়। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম সেখানে ভৌমজলের পরিমাণও কম। তাহলে কম আর বেশি এটাই তো আমাদের নিয়ন্ত্রক। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ ও তার স্থায়িত্বের দ্বারা আমরা নিয়ন্ত্রক আলোচনা করতে পারলাম। এবার দ্বিতীয় পয়েন্ট আসছে, দেখো মৃত্তিকার সছিদ্রতা ও প্রবেশ্যতা। সছিদ্রতা কি? ওই যে মৃত্তিকার কণাগুলির মধ্যে বলেছিলাম তার মধ্যে কতটা পরিমাণে গ্যাপ আছে, এই গ্যাপটা যদি বেশি থাকে এবং তার মধ্যে যদি জল অতি সহজে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে তাকে আমরা বলি সছিদ্র শিলা এবং বলি সেই শিলার প্রবেশ্যতা বেশি, অর্থাৎ সেই শিলার মধ্যে দিয়ে জল ভূ অভ্যন্তরে সহজে প্রবেশ করতে পারে তাকে আমরা প্রবেশ্য শিলা বলে থাকি। আর যার উপর দিয়ে
মানে যার মধ্যে দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না তাকে আমরা বলি অপ্রবেশ্য শিলা। যেমন প্রত্যেকটার ক্ষেত্রে নিচে দেখো অপ্রবেশ্য শিলাস্তর ছিল, অর্থাৎ কিনা এর মধ্যে যে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, তাই জলটা কিন্তু এখানে সঞ্চিত হয়ে ভৌম জলস্তর গড়ে তুলেছিল। তাই যে সমস্ত শিলায় সছিদ্রতার পরিমাণ বেশি, অর্থাৎ মৃত্তিকা কণাগুলির মধ্যে ফাঁক বা গ্যাপের পরিমাণ বেশি, তার মধ্যে দিয়ে কিন্তু জল সহজেই ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। আর যেখানে যত বেশি সছিদ্র শিলা থাকবে সেই শিলার প্রবেশতা তত বেশি হবে, অর্থাৎ সেখানে কিন্তু ভৌমজলের পরিমাণ তত বেশি হবে। কিন্তু পক্ষান্তরে আমি যদি বিপরীত দিকে একটা জায়গা ধরি যেখানে তোমার মৃত্তিকার সছিদ্রতার পরিমাণ খুবই কম, অর্থাৎ কিনা মৃত্তিকার কণাগুলি অত্যন্ত গায়ে গায়ে ঘন সন্নিবিষ্ট থাকে, তাহলে কিন্তু তার মধ্যে দিয়ে জল খুব একটা ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ সেখানে ভৌম জলস্তর কিন্তু কম গঠিত হবে, অর্থাৎ নিচে ভৌমজলের পরিমাণ কম থাকবে। তাই যেখানে যত বেশি সছিদ্র শিলা প্রবেশ্য শিলা সেখানে ভৌমজলের পরিমাণ তত বেশি, আর যেখানে যত অপ্রবেশ্য শিলা বা এই শিলার ছিদ্রতা কম বা প্রবেশ্যতা কম সেখানে কিন্তু ভৌমজলের পরিমাণও কম হবে। তাহলে এই যে বেশি কম নিয়ন্ত্রক কিন্তু হয়ে যাচ্ছে। এবার দেখো ছবি দেখলে তোমরা পেয়ে যাবে যে ভূমির ঢাল কিন্তু ভৌমজলের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। যদি ভূমির ঢাল আমি দুটো ধরি, এটা দেখো ভূমির ঢাল বেশি, এখানে ধরেছি ভূমির ঢাল কম। যদি ভূমির ঢাল বেশি হয় আর এখানে যদি বৃষ্টিপাত হয়, তাহলে সেই বৃষ্টির জল কি হবে, দ্রুততার সাথে এখান থেকে প্রবাহিত হয়ে নিচের দিকে বা অন্য কোথাও চলে যাবে। যদি দ্রুততার সাথে প্রবাহিত হয়ে যায় তাহলে কি এখানে জল চোয়াতে বেশি সময় পাবে, অর্থাৎ কিনা সময় কিন্তু খুব একটা পাবে না। ভৌমজল সঞ্চয়ের ক্ষেত্রে যদি এরকম ভূমির ঢাল বেশি থাকে তাহলে জল কিন্তু চোয়াতে বেশি পারবে না, তাই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভৌমজলের পরিমাণ কম হবে। পক্ষান্তরে যদি একটা সমতল ভূমি ধরি, সেখান থেকে তো জল ধীরে 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 প্রবাহিত হবে, আর যদি ধীরে ধীরে বেশি সময় ধরে প্রবাহিত হয় তাহলে কিন্তু ভূ অভ্যন্তরে জল চোয়াতেও বেশি সময় পাবে, আর যত বেশি সময় ধরে জল ভূ অভ্যন্তরে নির্গমন করতে পারবে বা চোয়াতে পারবে তত বেশি কিন্তু সেখানে ভৌমজলের সঞ্চয় গড়ে উঠবে। অর্থাৎ কিনা ভূমির ঢালের ক্ষেত্রেও ভৌমজলের পরিমাণ নিয়ন্ত্রিত হয়। আমাদের ভারতবর্ষ বা সারা পৃথিবীতে কিন্তু ভূমির ঢাল সর্বত্র সমান হয় না, কোথাও কিন্তু ঢালের পরিমাণ বেশি রয়েছে, যেমন পাহাড় পর্বত যেখানে বেশি সেখানে ভূমির ঢালের পরিমাণও কিন্তু বেশি, তাই সেখানে ভৌমজলের পরিমাণ কম হয়। পক্ষান্তরে সমতল ভূমিযুক্ত অঞ্চল, গাঙ্গেয় সমভূমি আমাদের এই সমস্ত অঞ্চল, এখানে কিন্তু জল, বৃষ্টির জল বা তুষার গলা জলগুলো অত্যন্ত ধীরে ধীরে প্রবাহিত হয়, তাই এই সমস্ত অঞ্চলে কিন্তু ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি হয়। এক্ষেত্রে একটা কথা বলা আছে, কলকাতা যদি আমরা ধরি সমতল ভূমিভাগ, ভূমির ঢাল অত্যন্ত কম, নদী তীরবর্তী অঞ্চল, পক্ষান্তরে এখানে তো ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি হওয়ার কথা, তাই কিনা? কিন্তু দেখা যায় যে কলকাতায় ভৌমজলের পরিমাণ অনেক কম। যদি আমাদের বাড়ি তোমাদের বাড়ির আশেপাশে দেখো তাহলে তুমি গিয়ে দেখবা এখানে একটাকে দুটো পাইপ প্রবেশ করালেই জল কিন্তু অতি সহজেই উঠে আসে, কিন্তু কলকাতায় গিয়ে তুমি নিচু জমি একেবারে গঙ্গা নদীর পাশে অবস্থিত, অথচ সেখানে 10, 12, 15, 20টা পাইপ প্রবেশ করলে কিন্তু জল আসে না। এটা কেন হয় এটা পরে বলবো, পরের পয়েন্টে তোমরা বুঝতে পারবে। এবার দেখো ভূমির ব্যবহার, এটাই ভূমির ব্যবহারটাই কি বলেছে। ভূমির ব্যবহার হচ্ছে কি কৃষিকাজ। ভূমির ব্যবহারে যদি আমরা কৃষিকাজ করি, আর কোন একটা ভূমি আছে যা উন্মুক্ত খালি অবস্থায় পড়ে আছে, যদি কৃষিকাজ করা হয় তাহলে এই জমিটাকে কর্ষণ করা হবে, কর্ষণ করলে কিন্তু মৃত্তিকা আলগা হয়ে যাবে। আর একটা ভূমি আছে যার উপর কর্ষণ করা হয়নি, তাহলে তার মৃত্তিকার কণাগুলি কিন্তু একটু হলেও দৃঢ় থাকবে, আর এই মৃত্তিকার কণাগুলি কিন্তু আলগা হয়ে যাবে। এমত অবস্থায় যদি বৃষ্টিপাত হয়, দুটো জায়গায় বৃষ্টিপাত হলো, তাহলে কি হবে, এইখান থেকে কিন্তু জল অনায়াসে প্রবাহিত হয়ে চলে যেতে পারবে। কিন্তু যেখানে মৃত্তিকায় কর্ষণ করা হলো, মৃত্তিকা আলগা হয়ে যাওয়ার কারণে, মৃত্তিকার মধ্যে ফাঁক বা সচ্ছিদ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু সেই জল অনায়াসে ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারবে, আর যত বেশি প্রবেশ করবে ততই কিন্তু ভৌমজলের পরিমাণ বেশি হবে, আর এখানে প্রবেশ করতে পারে না বলে ভৌমজলের পরিমাণ কম হবে। পক্ষান্তরে এখানে তোমাদের একটা বিষয় উদাহরণ হিসেবে বলি, যদি তোমার বাড়ির আশেপাশে কোথাও জমি থাকে, তুমি বেশি না 1 হাত একটা গর্ত করে আসবে, আর আমাদের বাড়ির আশেপাশে বা তোমার বাড়ির সামনে 1 হাত একটা গর্ত করবে, তাহলে তুমি দেখতে পারবে ওই যে জমির মধ্যে তুমি গর্তটা করে রেখে এসছো, পরের দিন গিয়ে দেখবা ও কিন্তু জল উঠে গেছে, কিন্তু তোমার বাড়ির সামনে যে গর্তটা করে রেখেছো সেটা কিন্তু অনায়াসে কখনোই জল উঠবে না। মানে তুমি 1 মাস 2 মাস 5 মাস লক্ষ্য করছে, কিন্তু এখানে সবটাই জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে। এই কারণে বর্ষাকালে যদি আমরা ওই জমির মধ্যে গিয়ে একটা গর্ত করে রেখে আসি, তাহলে দেখবো অনায়াসে সেখানে জল উঠছে, অর্থাৎ ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি এবং ভৌমজলের লেয়ারটা অনেকটা উপরে উঠে এসেছে, কিন্তু এখানে ভৌমজলের পরিমাণ কম হওয়ার কারণে কিন্তু সেটা হওয়া কখনোই সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে ভূমির ব্যবহারও ভৌমজলের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, বাষ্পীভবন।
বাষ্পীভবন মানে কি না, যদি কোথাও সূর্য অত্যন্ত পরিমাণে তাপ দেয়, যদি কোনো জলাশয় থাকে তার থেকে জল বাষ্পীভূত উপরের দিকে উঠে যায়, তখন তাকে আমরা বলি বাষ্পীভবন প্রক্রিয়া। ঠিক একইভাবে যদি কোনো একটি অঞ্চলে প্রচুর পরিমাণে সূর্যের তাপ পড়ে এবং লম্বভাবে কিরণ দেয়, তাহলে সেই অঞ্চলে মৃত্তিকা কণার মধ্যে যে গ্যাপ বা ফাঁকাগুলি থাকবে সেটা কিন্তু ধীরে 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 ভূ অভ্যন্তরে প্রবেশ করে যে ভৌমজল থাকবে তার উপরিপৃষ্ঠের জলটাকে গরম করে দেবে। এবং এই মৃত্তিকার তাপে এবং নিচে আরও রয়েছে ম্যাগমা, তার তাপে তো হবেই, দুটোর কারণে এখানে জল কিন্তু ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকবে। তাই যদি উপরের দিকে উঠতে থাকে অবশ্যম্ভাবী ভৌমজলের লেয়ার ধীরে ধীরে নিচে নামতে থাকবে, অর্থাৎ এখানে ভৌমজলের পরিমাণ কিন্তু কম হবে। পক্ষান্তরে যদি কোনো একটা অঞ্চল ধরো, সে অঞ্চলে এরকম তীর্যকভাবে সূর্যরশ্মির কিরণ পড়ে, বাষ্পীভবনের পরিমাণ কম হয়, তাহলে সেখানে বাষ্পীভবনের ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি হবে। এবার চলে আসি অপ্রবেশ্য শিলা, অর্থাৎ অপ্রবেশ্য শিলার দ্বারাও ভৌমজলের পরিমাণ বাড়ে কমে। অপ্রবেশ্য শিলা কিভাবে ভৌমজলের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা যদি আমরা আগের পয়েন্টটা একটু দেখি, সছিদ্র শিলা এটার সাথে কিন্তু এটার কম্পেয়ার করা যেতে পারে, এটা দিয়ে আমরা খুব ভালো বুঝতে পারবো। অপ্রবেশ্য শিলা যদি উপরে থাকে, দেখে এইখানে সমস্ত জায়গায় অপ্রবেশ্য শিলা নিচে ছিল আর উপরে ছিল সছিদ্র শিলা, তাই এখানে ভৌমজলের পরিমাণ কিন্তু বেশি হচ্ছিল। যেখানে আমি এখানে বলেছিলাম উপরে যদি সছিদ্রতার পরিমাণ কম থাকে, অর্থাৎ অপ্রবেশ্য শিলা অবস্থান করে, তাহলে কিন্তু জল ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। ঠিক তেমনটাই যদি উপরেই অপ্রবেশ্য শিলা থাকে, তাহলে এখানে যে বৃষ্টিপাতের জলটা আসবে, তুষারগলা জলটা আসবে, সেটা কিন্তু একটুও ভূ অভ্যন্তরে চোয়াতে পারবে না, অর্থাৎ সেখানে ভৌমজলের পরিমাণ কম হবে। হবে কি হবে না সেটাও গুরুত্বপূর্ণ বিষয় না, খুবই কম থাকবে। কিন্তু উপরে যদি প্রবেশ্য শিলা থাকে, তাহলে সেখানে কিন্তু জল সহজেই ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। এইবার তোমাদের সেই টুইস্টটা, যে টুইস্ট কলকাতার ক্ষেত্রে আমি বলেছিলাম যে কলকাতা তো অত্যন্ত নিচু জায়গা, তাহলে সেখানে ভৌমজলের পরিমাণ কম কেন? 10টা-15টা পাইপ প্রবেশ করলে কোনো জল আসে না। আমাদের এই অঞ্চলে কেন 1টা-2টো পাইপ প্রবেশ করলেই জল চলে আসে? আসল কারণ এটা, কলকাতাকে যদি তুমি পরিলক্ষণ করো তাহলে ওর উপরটাই পুরো অপ্রবেশ্য শিলা। কারণ দেখো, বৃষ্টি যদি হয়, বৃষ্টির জলটা পড়বে ছাদে, সেটা কংক্রিট দ্বারা নির্মিত। সেই জলটা আবার যদি পাইপের সাহায্যে এসে পড়ে নিচে, তাহলে সেখানেও ড্রেন, অর্থাৎ সেই ড্রেনটাও কংক্রিট দ্বারা নির্মিত। রাস্তায় যদি হাঁটো, পুরোটাই পিচ দিয়ে তৈরি, কংক্রিট। আবার রাস্তার পাশে যে ফুটপাথগুলি থাকে সেগুলিও কংক্রিট দ্বারা সমস্ত বাঁধিয়ে দিয়েছে, অর্থাৎ ওখানে বৃষ্টিপাত হলে জল চোয়ানোর মতো কোনো পরিবেশই নেই। সবটাই অপ্রবেশ্য শিলার কৃত্রিমভাবে আমরা সৃষ্টি করে রেখেছি, যার জন্য সেটা জল কিন্তু ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। তাই সেখানে ভৌমজলের লেয়ার কিন্তু অত্যন্ত নিচে। এই কারণে সেখানে 10খানা পাইপ প্রবেশ করার সত্ত্বেও কলকাতায় জল পাওয়া যায় না, যদিও সেটা নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। পক্ষান্তরে আমাদের এই অঞ্চলগুলিতে অনেক জায়গায় উন্মুক্ত এবং প্রান্তর রয়েছে, যেখানে বৃষ্টিপাত হলে সব জলটাই, সবটা না হলেও কিছু 70% জল ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে। কিন্তু কলকাতায় 10% জলও ভূ অভ্যন্তরে, বৃষ্টির জলের 10%ও ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না। তাই সেটা নদী তীরবর্তী হওয়া সত্ত্বেও সেখানে ভৌমজলের পরিমাণ অত্যন্ত কম। পক্ষান্তরে আমাদের এই অঞ্চলে ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি। তাহলে এই কম আর বেশি কী কারণে হয় ভৌমজলের পরিমাণ সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের নিরিখে যদি আমরা ট্যালি করি, তাহলে এই বিষয়গুলি দাঁড়ায় যে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব যেখানে বেশি হবে সেখানে ভৌমজলের পরিমাণ বেশি হবে, যেখানে কম হবে সেখানে ভৌমজলের পরিমাণও কম হবে। মৃত্তিকার সচ্ছিদ্রতা যেখানে বেশি সেখানে জলের প্রবেশ্যতাও বেশি, সেখানে ভৌমজলের পরিমাণ বেশি। আর যে সমস্ত অঞ্চলগুলিতে উপরে সচ্ছিদ্রতা কম, অর্থাৎ অপ্রবেশ্য শিলা অবস্থান করে, সেখানে ভৌমজলের পরিমাণ কম হবে। যেমন কলকাতা। ভূমির ঢাল বেশি হলে সেখানে ভৌমজলের পরিমাণ কম হয়, এখানে বিপরীত সম্পর্ক। আর যেখানে সমতল ভূমি হয়, অর্থাৎ ভূমির ঢাল কম হয়, সেখানে ভৌমজলের পরিমাণ বেশি হয়, কারণ জল চোয়াতে বেশি সময় পায়। ভূমির ব্যবহার, অর্থাৎ কৃষিকাজ, আর যে জমিগুলিতে কৃষিকাজ করা বা যেখানে ভূমির ব্যবহারে কৃষিকাজের পরিমাণ বেশি, সেই সমস্ত অঞ্চলে ভৌমজলের পরিমাণও বেশি। কিন্তু যেইগুলিতে কৃষিকাজ না করে শুধুমাত্র ফেলে রাখা হয়, সেই সমস্ত অঞ্চলে কিন্তু ভৌমজলের পরিমাণ কিছুটা হলেও কম হয়। বাষ্পীভবন, যেখানে যত বেশি গরম, অর্থাৎ বাষ্পীভবনের পরিমাণ যত বেশি, সেখানে ভৌমজলের পরিমাণ তত কম। আর যেখানে বাষ্পীভবনের পরিমাণ কম, সেখানে ভৌমজলের বেশি। আর অপ্রবেশ্য শিলার অবস্থান তো আমরা আগেই বুঝতে পেরেছি, যদি উপরে অপ্রবেশ্য শিলা অবস্থান করে তাহলে জল কখনোই ভূ অভ্যন্তরে প্রবেশ করতে পারে না, ফলে সেখানে ভৌমজলের পরিমাণ কম হয়। আর যেখানে প্রবেশ করতে পারে সেখানে ভৌমজলের পরিমাণ বেশি হয়। এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য প্রশ্ন। আশা করি তোমরা ডিটেলসে পুরোটাই বুঝতে পেরেছো। আরও একবার মনে করে দেওয়ার চেষ্টা করি ভৌমজল কি এবং তার সংজ্ঞা, তার উৎসগুলি কি কি। আবহিক জল বা মেটিওরিক ওয়াটার, সহজাত বা জন্মগত জল, ম্যাগমাটিক জল, উৎসন্ধ জল, সামুদ্রিক জল। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন পরীক্ষা আসে
যে আবহাওয়া থেকে যে জল পাওয়া যায় বা ভূ অভ্যন্তরে যে জলের সঞ্চয় হয় তাকে কি বলা হয়? আবহিক জল বা মিটিউরিক ওয়াটার। এটা কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। আবহাওয়া থেকে পাওয়া যায় তাই বা বৃষ্টি জল বা তুষার গলা জল যখন ভূ অভ্যন্তরে ভৌম জলের সঞ্চয় ঘটায় তখন তাকে কি বলা হয়? আবহিক জল বা মিটিউরিক ওয়াটার। বলা যেতে পারে পাললিক শিলা সৃষ্টির সময় শিলারন্ধ্রের মধ্যে যে জল সঞ্চিত অবস্থা থাকে তাকে কি বলা হয়? সহজাত বা জন্মগত জল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। টেস্ট পেপার যখন সলভ করবে তখন সেগুলো পাবে। ম্যাগমার মধ্যে যে জলটা সঞ্চিত অবস্থায় থাকে বা ভূ অভ্যন্তরের অগ্নুৎপাত ঘটার সময় যে জল বাইরে বেরিয়ে আসে তাকে কি বলা হয়? ম্যাগমাটিক জল। এই ম্যাগমাটিক জলের অপর নাম কি? উৎসন্ধ জল। কেন উৎসন্ধ জল বলা হয়? কারণ এটা অগ্নুৎপাতের সময় ভূপৃষ্ঠে প্রথমবার নির্গমন ঘটে, তাই উৎসন্ধ জল বলা হয়। আর সমুদ্র থেকে যে জল ভৌম জলের সঞ্চয় ঘটায় তাকে কি বলা হয়? সামুদ্রিক জল। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, তাই এই শর্ট কোশ্চেনগুলো মাথায় রাখবা। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বললাম যে কলকাতায় নিচু জমি হওয়া সত্ত্বেও এবং নদী তীরবর্তী অঞ্চল হওয়া সত্ত্বেও সেখানে ভৌমজলের পরিমাণ কম কেন? পক্ষান্তরে নদী থেকে দূরবর্তী স্থানে যদি চলে যায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদীয়া, এই সমস্ত অঞ্চলগুলিতে ভৌমজলের পরিমাণ অত্যন্ত বেশি হয় কেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। তার উত্তর কিন্তু আমরা ডিটেলস ওখানে আলোচনা করেছি। তাই তোমরা এই প্রশ্নটা এবার অতি সুন্দর করে বুঝে যে নোটস তোমাদের দেওয়া আছে সেখান থেকে তৈরি করে ফেলো। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।